কথার প্রসঙ্গ মাঝপথে থেমে গেলে আর কোনো শব্দ শোনা গেল না। বৃষ্টির তোড়জোড় আওয়াজ এবং বজ্রপাতের ক্ষীণ শব্দ ছাড়া কোনো কথা যেন আসছে না। মাহাতিমের এমন চুপটি দেখে মেহনুর খুব সংশয় নিয়ে চোখ খুলে তাকালো। অন্ধকারে সবকিছু অদৃষ্ট হলেও আচমকা আকাশ ফেটে বিদ্যুৎ পৃষ্ঠের আলো এসে ঢুকলো। সেই আলোতে মাহাতিমের মুখটা দেখতে পেয়ে আবার সেটা অন্ধকারে তলিয়ে গেল। মাহাতিম ওর কানের পেছন থেকে হাত সরিয়ে বিছানার দিকে এগিয়ে দিল। বাম পাশে থাকা মেহনুরের হাতটা ভাঁজে ভাঁজে ধরতে লাগলো। মেহনুর নিজের হাতের উপর ধীর স্থিরে কার্যাদি টের পেয়ে মাথাটা সেদিকে ঘুরিয়ে এক পলক তাকালো। মাহাতিমজি খুব কায়দা মতো আঙুলের ফাঁকে আঙুল গুজে দিচ্ছে, সেটা বিদ্যুৎ পৃষ্ঠের আলোতে এক ঝলক দেখতে পেল। মেহনুর সেদিকে উদ্বেগপূর্ণ চাহনিতে তাকিয়ে থাকলে মাহাতিম ওর মুখের দিকে স্বাভাবিক কণ্ঠে বলল, এই মুহূর্তে তোমার কাছ থেকে চুমুর অধিকারটা চাইতাম না মেহনুর। নিশ্চয়ই তুমি আমার কথা শুনে আমাকে চরম অসভ্য ভেবে ফেলেছ। ভাবছো লোকটার চরিত্র আসলেই খুব খারাপ। বিয়ে করতে দেরি, অধিকার খাটাতে দেরি করলো না। মেহনুর, এই সময় আমাকে খারাপ ভাবে নিও না। আমার হাতে সময় কম, তোমাকে 3টা দিনের বেশি সময় দিতে পারবো না। একটু আগে ফিল্ড থেকে খবর এসেছে। ভেবেছিলাম তোমাকে আরো কিছুদিন সময় দিতে পারবো, কিন্তু আমি ব্যর্থ। ওরা আমার অ্যাপ্লিকেশন ফিরিয়ে দিয়েছে। আমি এখানে কিছুই করতে পারবো না। তোমার মনে এখনো আমার জন্য শক্ত অনুভূতি হয়নি। যেটুকু আছে সেটুকু হালকার ওপর ঝাপসা হয়ে আছে। কাজে আমি যদি এখন চলে যাই, তুমি যে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে সেটা আমি জানি। খারাপ লাগছে একটা ব্যাপারে, তুমি আমার জন্য পাকাপোক্তভাবে কিছুই ফিল করো না। আমি যে চলে যাচ্ছি এ ব্যাপারে তোমার খারাপও লাগবে না। মাহাতিমের কথা কিছুই ধরতে পারল না মেহনুর। শুধু এটুকু সে বুঝতে পারল, মাহাতিম খুব শীঘ্রই নিজের কর্মজীবনে ফিরে যাচ্ছে। মাহাতিম কর্মজীবনের কোন স্তরে কাজ করছে সে সম্বন্ধে এখনো কিছু জানে না মেহনুর। আঙ্গুলের ফাঁকে আঙুল গুজে হাতটা শক্ত করে ধরল মাহাতিম। মুহূর্তের ভেতর হাতটা কাছে টেনে আনলো সে। মেহনুরের উপর থেকে সরে গিয়ে কোমরের কাছটায় গেল। মেহনুরের কোমরটার দিকে ডান হাত বাড়িয়ে সেদিনের মতো কিছুটা অংশ উন্মুক্ত করে নিল। ব্লাউজটা একটু উপরে তুলে শাড়িটাও কিঞ্চিত নামিয়ে নিল নিচে। ঠিক সাথে সাথেই কাটা স্থানটা চোখের সামনে দেখতে পেল মাহাতিম। অমন সুন্দর চামড়ার উপর লম্বাটে কাটা দাগটা বোঝা যাচ্ছে। মাহাতিম এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডান হাতের তর্জনী দিয়ে কাটা দাগটা স্পর্শ করতে থাকে। সেখান থেকে তর্জনী সরিয়ে আলতোভাবে বৃদ্ধাঙ্গুল চেপে ধরে। মেহনুরের দিকে মুখ তুলে ব্যথিত দৃষ্টিতে বলে, এখনো ব্যথা করে? মেহনুর সরল চাহনিতে তাকিয়ে থেকে মাথাটা না ভঙ্গিতে নেড়ে ওঠে। মাহাতিম তার উত্তরটুকু পেয়ে আবার জায়গাটার দিকে তাকায়। বৃদ্ধাঙ্গুল দিয়ে 2-1 বার ছুঁয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। মুঠোয় থাকা মেহনুরের হাতটা আলতোভাবে ধরে। চোখ দুটো বন্ধ করে কাটা দাগটার ওপর নমনীয় ঠোঁট দুটোর চাপ দেয়। কোমরের উপর মৃদু চাপের অনুভূতিতে সংকোচ উৎকণ্ঠায় মেহনুর সংকুচিত হয়ে যায়। মাহাতিমের বলপূর্ণ হাতটাকে নিজের সরু সরু আঙুল দিয়ে লতার মতো আঁকড়ে ধরে মেহনুর। ভেতরের দহন ক্রিয়ায় উদ্বেলিত হয়ে পড়ে তখন। মেহনুরের কোমল চামড়া থেকে স্পর্শ সরিয়ে মেহনুরের হাতটা ছাড়িয়ে নেয়। মেহনুর চোখ খুলে তাকালে ততক্ষণে মাহাতিম স্বাভাবিক রূপে বিছানায় শুয়ে পড়ে। পায়ের নিচ থেকে কাঁথাটা টেনে বুক পর্যন্ত ঢেকে ফেলে। ব্যস্ত সুরে মেহনুরের দিকে বলে, ঘুমাও, আমি আর বিরক্ত করব না। কাঁথাটা অর্ধেক ছেড়ে দিচ্ছি, দরকার পড়লে টেনে নিও। মাহাতিম কথাটুকু শেষ করে মেহনুরের দিকে পিঠ দিয়ে ঘুমালো। মেহনুর সেই পিঠটার দিকে অপলক ভঙ্গিতে তাকিয়ে থেকে নিজেও শেষমেশ অন্য পাশে ফিরে শুলো। মাঝখানে সামান্য দূরত্ব রেখে দুজন দুদিকে মুখ ঘুরিয়ে নিল। মাহাতিম সারাদিনের ধকল শেষে বিছানায় শুতেই ঘুমানোর জন্য দেরি করল না। শরীরের সব ক্লান্তি শেষে একটু বিশ্রামের জন্য ঘুমে তলিয়ে গেল তৎক্ষণাৎ। এদিকে মেহনুর শত চেষ্টা করেও চোখে ঘুম আনতে সক্ষম হলো না। যখনই চোখ দুটো ঘুমে ঢুলে আসে তখনই বজ্রপাতে ঠাস ঠাস আওয়াজে গা কাঁপিয়ে শিউরে ওঠে। এতক্ষণ বজ্রপাতের শব্দ কম হচ্ছিল, কিন্তু এখন তীব্রভাবে শব্দ হওয়াতে বিছানা শুদ্ধ কেঁপে কেঁপে উঠছে। ছোট থেকে বজ্রপাতের ভীতি আছে ওর।
কান ফাটিয়ে বিকট শব্দ হলে অপ্রতিভ অবস্থায় পড়ে যায় মেহনুর। কানে দুহাতে তালু চেপে আছে, শব্দ না শোনার বৃথা চেষ্টা হিসেবে চোখ কুঁচকে আছে। এদিকে বাজের শব্দ যেন প্রতিযোগিতার মতো হচ্ছে, কার চেয়ে কে বেশি শব্দ করবে সেটা নিয়ে যুদ্ধ চলছে। ভয়ের চোটে চোখও বুঝতে পারছে না মেহনুর। ভয়ে ভয়ে চোখ দুটো খুললে আকাশ চিরে দিনের আলো ফুটে উঠল। অমনি মেহনুর প্রচণ্ড আতঙ্কে ব্যতিব্যস্ত হয়ে মাহাতিমের পিঠের দিকে ধেয়ে আসলো। কাঁথার ভেতরে গা লুকিয়ে পিঠের সাথে গুটিসুটি মেরে থাকলো। মাহাতিম তখন তন্দ্রাচ্ছন্ন ঘুমে মত্ত ছিল, কিন্তু পিঠের কাছে বিড়াল ছানার মতো নড়াচড়া টের পেলে চট করে চোখ খুলে তাকালো। ভ্রু দুটো সামান্য কুঁচকে ঘাপলা বোঝার চেষ্টা করলো। মেহনুর কেন নড়াচড়া করছে সেটা প্রথমে স্পষ্ট না হলেও শেষে বজ্রপাতের বিষয়টা ধরতে পারল। কয়েক মিনিট চুপ থেকে মাহাতিম ওই অবস্থায় শান্ত সুরে বলল, ওদিকে মুখ ঘুরাও। আদেশসূচক কথা শুনে মেহনুর দৃষ্টি উপরে তুলল। মাহাতিম ওকে দূরে ঠেলতে চাইছে দেখে ওর মনটা ভীষণ ক্ষুব্ধ হলো। মেহনুর নির্বাক হয়ে ভাবশূন্য হয়ে গেলে মাহাতিম ওকে আবার বলে উঠল, তোমাকে কিছু বলেছি মেহনুর আফরিন? তখন যেভাবে শুয়েছিলে ওভাবে মুখ ঘুরিয়ে এসো। মেহনুর হতভম্ব চাহনিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে পেছনের দিকে সরে গেল। এক পর্যায়ে অন্য পাশে মুখ ঘোরাতেই আগের মতো চুপচাপ ভঙ্গিতে শুয়ে পড়ল। ভয়ের কারণে কুণ্ঠিত মনটা ভাঙা কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওর। মাহাতিম কি ওর কাছে অব্যক্ত কিছু চেয়েছিল, যেটার জন্য সে রাগ পুষিয়ে অভিমান দেখিয়ে দূরে সরিয়ে দিল? মেহনুর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে নিল ঠিকই, কিন্তু পরক্ষণে চরমভাবে আশ্চর্য হয়ে গেল সে। মাহাতিম ওকে পেছন থেকে স্বল্প দূরত্ব রেখে আগলে ধরেছে। একটা হাত মেহনুরের গলার নিচে সাবধানে রেখে দিচ্ছে, কাঁথাটা দিয়ে গলা পর্যন্ত ঢেকে দিয়ে কানের কাছে মুখ এনে বলে, ভয় নেই, আমি আছি। বেশি ভয় লাগলে আমার হাতটা ধরতে পারো। মেহনুর কণ্ঠের শিহরণে চমকে উঠলে দ্রুত চক্ষু জোড়া বন্ধ করে ফেলল। তৎক্ষণাৎ একটা বাজির শব্দ হলে জীর্ণশীর্ণ মনের গলার নিচে পেশিবহুল হাতটা দুহাতে খাবলে ধরল। মাহাতিম খানিকটা হেসে দিয়ে বালিশে মাথা রেখে দিল। মেহনুরের ভয়ার্ত অবস্থা দূর করার জন্য পেশিবহুল হাতটা দিয়ে শক্ত করে ধরে থাকলো। অন্য হাতটা দিয়ে মেহনুরের খোপাটা খুলে চুলগুলো আঙুলে প্যাঁচাতে লাগলো। আঙুলের ডগা দিয়ে মাথার চামড়ায় স্পর্শ করতেই আলতো সুরে বলল, তখন আমার হাতে চুমু কিভাবে দিলে? একটুও লজ্জা করলো না? মেহনুর গলা ভিজিয়ে ঢোক গিলে শান্তভাবে উত্তর দিল, আম্মা বলেছিল। মাহাতিম উত্তর শুনে আহাম্মকের মতো তাকালো। চুলের চামড়ায় স্পর্শ করা বাদ দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, তোমার মা তো দেখি সাংঘাতিক মহিলা। সে কি করে জানলো তোমার চুমু পেলে আমি খুশি হব? কথার খোলাখুলি অবস্থা দেখে খুব করে কেশে উঠল মেহনুর। গলাটা একটু খাঁকারি দিয়ে ঠোঁট কামড়ে বলল, স্বামীকে সম্মানিত ব্যক্তি বোঝাতে এই নিয়ম পালন করতে হয়। মাহাতিমও ওকে জেরা করার জন্য প্রশ্ন করে বলল, তুমি কি তাহলে সম্মান করো? কোনো উত্তর এলো না মেহনুরের কাছ থেকে। মাহাতিম ব্যাকুল রূপে অপেক্ষা করলো, কিন্তু আর শোনা হলো না উত্তরটা। মেহনুর গভীর নিদ্রায় ডুবে গিয়ে শরীর ছেড়ে দিল। ধীর গতিতে শরীরের ভারটা মাহাতিমের বুকের সাথে মিশে যেতে থাকলো। গলার কাছ থেকে খাবলে ধরা হাত দুটো ঢিলা হয়ে খসে পড়ল। মাহাতিম ওর মুখের উপস্থিতি বুঝতে পেরে নিজের বুকটার সাথে মেহনুরের পিঠটা পুরোপুরি মিলিয়ে দিল। মাথা থেকে হাত সরিয়ে চুলের মধ্যে নাক ডুবিয়ে দিল। কেশবহুল মাথায় চোখ বন্ধ করে নাক ঘষতে লাগলো কিছুক্ষণ। কেশের মোহে রোমাঞ্চকর অনুভূতিতে তলিয়ে যাচ্ছিল মাহাতিম। ছোট ছোট উষ্ণ স্পর্শ করছিল মেহনুরের কেশের মধ্যে। কেশের রাজ্য থেকে মুখ সরিয়ে বালিশ থেকে মাথা উঠালো। মেহনুরের ঘুমন্ত মুখটার দিকে দৃষ্টি রেখে মনে মনে বলল, কাছে আছি বলে গুরুত্ব বুঝতে পারছো না। দূরে চলে গেলে কি করবে? তীব্র আক্ষেপে নত হয়ে মাহাতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ে। গলার কাছ থেকে হাত সরিয়ে এলোমেলো চুলগুলো গলা থেকে সরাতে থাকে। অমনি কালো বিন্দু তুল্য তিলটার দিকে চোখ আটকে যায় ওর।
মেহিনুরের ঘুমন্ত মুখটা আরেকবার দেখে নিতেই আনমনে হেসে ফেলল। মাহাতিম গলার দিকে ঝুঁকে গেলে মেহিনুর সাথে সাথে ঘুমের ঘোরে চাপা আটতে আম্মা বলে উঠল। দেহের ক্লান্তি আর ঘুমের জোর এতটাই বেশি ছিল, মেহিনুর আবার বেঘরে ঘুমের মধ্যে নিমগ্ন হয়ে গেল। কিছুই টের পেল না তখন। ভোরের আকাশটা নির্মল এখন। পাখির কিচিরমিচির ডাকে চারপাশ মুখরিত। গত রাতের বৃষ্টিতে সব ধুলো ময়লা ধুয়ে গেছে। গাছের পাতাগুলো সবুজ রঙে সজীব হয়ে উঠেছে। প্রাণবন্ত হয়ে গেছে আশপাশের পরিবেশ। গ্রামের মানুষগুলো ঘুম শেষে জাগ্রত হচ্ছে এখন। কর্মকাণ্ডে যোগদানের জন্য কলপারে প্রাতঃকাজ সম্পন্ন করছে তারা। গৃহিণী মহিলারা ঝাড়ু হাতে কোমর নুইয়ে উঠোন সাফ করছে। পুরুষরা তর্জনী আঙুল দিয়ে দাঁত পরিষ্কারের কাজ সারছে। পরিশ্রান্ত প্রকৃতি সকালের প্রথম রোদে ঝলমলিয়ে উঠেছে। হান্নান মোল্লা গত রাতে ঘুমোতে পারেননি। মেজ বউয়ের কাজকর্ম দেখে এক মুহূর্তের জন্য স্বস্তি পাননি। সুজলা সব সময়ের মতো আগে উঠে ঘর দুয়ার দেখতে থাকলো। মাহমুদা সকালের নাস্তা তৈরিতে আটা নিয়ে বসে পড়ল। বাকিরা খুবই আরাম আয়েসে ঘুমে ডুবে থাকলো। বিশেষ করে শেফালি আরও দেরি করে ঘুম থেকে উঠল। মেহিনুর ঘুমে ঢুলু চোখ দুটো শান্তভাবে খুলল। বড় একটা হাই তুলে হাতের তালুতে হাই ঢেকে নিল। চোখ দুটো কচলে হঠাৎ মাহাতিমের কথা মনে পড়ল। সাথে সাথে ধপ করে বিছানা থেকে উঠে আশপাশে তাকাতে লাগলো, কিন্তু মাহাতিম রুমের কোথাও নেই। মেহিনুর এলোমেলো চুলগুলো খোপা পাকাতেই গা থেকে কাঁথা সরিয়ে নিল। বিছানা থেকে নেমেই টেবিলের দিকে বন্ধ জানালাটা খুলে দিল। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো সে। আকাশের উদাসী ভাব আজ আর নেই। মেঘাচ্ছন্ন রূপ এখন সাদা সাদৃশ্যে ছেয়ে আছে। দূরে তেপান্তরে সোনালি রোদের ঝিকিমিকি চলছে। মেহিনুর সেখান থেকে সরে এসে গোসল করে আসে। গায়ে সাদা শাড়ির সাথে গোলাপি রঙের ব্লাউজ পরে। ভেজা চুলগুলো গামছায় পেঁচিয়ে সোজা রুমে এসে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে থাকে। মেহিনুর এক মনে চুল মুছতে থাকলে পেছন থেকে শেফালি নিঃশব্দে রুমে ঢুকে পড়ে। কোনো জুপ অনুমতি ছাড়া রুমে ঢোকাটা ওর নিত্যদিনের বাজে স্বভাব। মেহিনুরকে ভয়াবহভাবে চমকে দিয়ে শেফালি চড়া গলায় তাচ্ছিল্যের হাসিতে বলল, তোর কপালে বিয়া জুটলো তাহিলে। মেহিনুর থতমত দৃষ্টিতে আয়না থেকে মুখ ঘুরিয়ে শেফালির দিকে তাকালো। শেফালির দিকে চোখ উঠানোর সাহস করেও চোখ উঠাতে পারল না মেহিনুর। চুল থেকে গামছা সরিয়ে দ্রুত হাতটা নিচে নামিয়ে ফেলল। শেফালি এক কদম এগিয়ে এসে নতুন শাড়িটার ফেব্রিক দেখতে লাগলো। 3 আঙ্গুলে চেক দিয়ে হাসতে হাসতে বলল, কম দামি কাফুর। এরপর যা হলো সেটার জন্য ঢোক খেলো দুজনই। শেফালি খুব চালাকি করে মেহিনুরের হাতটা মুচড়ে ধরার চিন্তায় ছিল, যেটা সে সুযোগ মতো সবসময় করতে আসে। কিন্তু সে চিন্তায় পানি ঢেলে মাহাতিম ব্যস্ত ভঙ্গিতে রুমে ঢুকে। শেফালির চালাকি এক লহমায় বুঝতে না পারলেও ভালো কিছু যে করতে আসেনি সেটা ভালোভাবে বুঝেছে। শেফালিও মাহাতিমের হুটহাট আগমন দেখে জোরপূর্বক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মাহাতিম রুমে হাসি মুখে ঢুকছিল, কিন্তু শেফালির উপস্থিতি দেখে মেজাজটা চরমভাবে বিগড়ে গেল। শেফালিকে ইচ্ছে মতো অপমান করে তাড়াতে পারলে শান্তি লাগতো। মাহাতিম নিজেকে ধাতস্থ করে সহজাত কণ্ঠে বলল, আপনার আগমন যে ভালো লাগলো না মামি। আপনি এখানে কি করতে এসেছেন? এখানে কি প্রয়োজন সেটা বললে একটু হেল্প করতে পারতাম। শেফালি এমন কথার প্যাঁচ দেখে কি উত্তর দিবে খুঁজে পাচ্ছিল না। অহেতুক কারণে শুধু হিহি করে হেসে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ল। শেফালি চলে গেলে মেহিনুর নিজের কাজে পুনরায় মনোযোগ দিল। আয়নায় চুল মুছতেই আর চোখে মাহাতিমকে দেখতে পেল। একদম হালকা নীল রঙের পাঞ্জাবি পরেছে মাহাতিম, যার গলার কলারটা গাঢ় নীল। মেহিনুরের কিছুটা পেছনে দাঁড়িয়ে সেও আয়নায় তাকিয়ে চুলে ব্যাকব্রাশ করছে। মেহিনুর আর চোখে তাকানো বন্ধ করে গামছায় কানটা মুছে নিচ্ছে, কিন্তু গলার দিকে নজর পড়তেই তৎক্ষণাৎ ভ্রু দুটো কুঁচকে গেল। গলার কাছে কালো তিলটার উপর লাল হয়ে আছে, গোল করে রক্ত জমে জায়গাটা কেমন হয়ে গিয়েছে। মেহিনুর কপাল কুঁচকে জায়গাটার উপর আঙুল বোলাচ্ছিল। কৌতূহল মনে বারবার জায়গাটার উপর জোরে চাপ দিচ্ছিল, কিন্তু আয়নার দিকে নজর যেতেই
প্রচণ্ড আশ্চর্য হয়ে গেল। মাহাতিম আয়নায় তাকিয়ে দাম্ভিকতার সাথে পাঞ্জাবির বোতামগুলো লাগাচ্ছিল, কিন্তু মেহনুরের চাহনি দেখে সাথে সাথে বাঁকা ঠোঁটে হেসে দিল মাহাতিম। মাহাতিমের কপটাচারী হাসি দেখে কপালের ভাঁজগুলো স্বাভাবিক হয়ে গেল মেহনুরের। আকাশচুম্বী বিস্ময় নিয়ে হাঁ হয়ে গেল সে। মাহাতিমের বাঁকা হাসিটা দেখে বিমূঢ় হয়ে গেল মেহনুর। মাথার ভেতরটা ভোঁ ভোঁ করছে এখন। মাহাতিমের কাণ্ড কারখানা দেখে প্রচণ্ড লজ্জায় গা কাটা দিয়ে উঠছে। রাতে কখন এই কাজটা করলো বুঝতে পারছে না সে। মেহনুরের হড়কে যাওয়া মুখটা দেখে খুব মজা পাচ্ছে মাহাতিম। মেহনুরকে আরও জ্বালাতন করার জন্য ওর দিকে পা চালিয়ে দিল। পাঞ্জাবি স্লিভগুলো ঠিক করতে করতে মেহনুরের পেছনে এসে দাঁড়ালো। মেহনুর তাড়াতাড়ি 2 কদম সরবে ভেবেছিল, কিন্তু মাহাতিম সে ভাবনার মধ্যে পানি ঢেলে সবকিছু নস্যাৎ করে দিল। মেহনুরের পেছনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলোতে হাত বাড়িয়ে দিল। মাথার তালুতে হাত রেখে সেই হাতটা ধীরে ধীরে নিচে নামাতে লাগলো। এক পর্যায়ে ঘাড়ের কাছ থেকে চুল সরিয়ে বাঁ কাঁধের দিকে এক ধীর গতিতে ঠেলে দিল। মেহনুর তখন আয়নার দিকে শান্তভাবে তাকিয়েছিল। মাহাতিমের প্রতিটি কার্যকলাপ শক্ত হয়ে আয়নার ভেতর দেখতে পাচ্ছিল। চুলের টুপটাপ পানিতে গোলাপি ব্লাউজটা ভিজে গেছে ওর। ভিজে যাওয়ার কারণে মেহনুরের পাতলা পিঠটার সাথে লেপ্টে আছে এখন। মাহাতিম ব্লাউজের অবস্থা পর্যবেক্ষণ করে আয়নার দিকে মেহনুরের পানে তাকালো। মাহাতিমের অমন গাঢ় দৃষ্টির চাহনি দেখে মেহনুর তৎক্ষণাৎ চারপাশের সবকিছু গুলিয়ে ফেলল। কোনো বিশেষ মন্ত্রজালে আবদ্ধ হয়ে শুধু মাহাতিমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মাহাতিম সর্বদার মতো নিঃশব্দে নিজের কার্যকৌশল চালাতে থাকলো। মেহনুরের ডান কাঁধটার দিকে মুখ এগিয়ে ওর কাঁধের উপর থুতনি রেখে দিল। ওই থুতনি রাখার সাথে সাথে রোমাঞ্চকর অনুভূতিতে সিক্ত হলো মেহনুর। বড় বড় আঁখি দুটোর পাতা চট করে বন্ধ করে ফেলল তখন। মাহাতিমের সম্মোহন করা অতুল স্পর্শে বশবর্তী হয়ে চুপটি মেরে রইল মেহনুর। চোখের সামনে ছোট্ট মানুষটার গুটিসুটি অবস্থা দেখে মনে মনে প্রচুর হাসি পাচ্ছে মাহাতিমের, কিন্তু সেই হাসিটা পুরো দমে চেপে রেখে মেহনুরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, সেদিনের কথা মনে আছে? যেদিন তোমার রুমে ভুল করে এসেছিলাম, আমাকে দেখে তুমি কেমন করে ভয় পেয়েছিলে, কেমন করে চমকে গিয়েছিলে মনে পড়ে? ভুলবশত তোমার রুমে এসেছিলাম বলে সেদিন রাতে জ্বর বাঁধিয়ে ফেললে। আজ একই রুমে তোমার সাথে দাঁড়িয়ে আছি মেহনুর। সেই পরিচিত আয়নায় তাকিয়ে তোমার ছোট্ট মুখটা দেখছি। এই আয়নাটা তোমার সাথে প্রথম সাক্ষাতের সাক্ষী বহন করে। সেদিন আমি ছিলাম তোমার জীবনের অনাকাঙ্ক্ষিত অতিথি। তুমি ছিলে আমার জীবনের অপ্রত্যাশিত অতিথি। আমার নজরে তুমি যেমন হুটহাট আগমন করেছ, স্বল্প দিনের মধ্যেই তোমার অদৃশ্য গুণ দিয়ে আমাকে লতার মতো বেঁধে ফেলেছ। তোমার ওই ছোট্ট বুকটার মধ্যেও আমার জন্য প্রচুর ভালোবাসা ইতিমধ্যে স্থান নিয়ে ফেলেছে, ঘনীভূত হয়ে প্রকাশ করার জন্য সময় নিচ্ছে। মেহনুর, আমার কাছে তুমি যেই শান্তিটুকু অনুভব করো সেটা বিভিন্ন ঘটনা থেকে আমি বুঝে গিয়েছি। কাল রাতে যখন বজ্রপাত হলো, তুমি চাইলে আমার হাতটা সরিয়ে দিতে পারতে। আমি তোমাকে আগলে রেখেছিলাম ঠিকই, কিন্তু সুপ্ত অধিকার বোধে জড়িয়েও রেখেছিলাম, কিন্তু তুমি সেটা মোটেও করোনি। তুমি আমার বুকের সাথে পিঠ লাগিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছ। আর হাস্যকর ব্যাপার কি জানো? তুমি যে নিজের অজান্তেই তোমার ভরসার হাতটা আমার কাছে তুলে দিয়েছ, সেটা একবারও তুমি টের পাওনি। মেহনুর প্রতিটা বাক্য শোনার পরও শান্ত হয়ে রইল। চোখের পাতা আগের মতোই বন্ধ করে থাকলো। শুধু অস্বাভাবিকভাবে একটা ব্যাপার পরিলক্ষিত হলো। মেহনুর তখন অনবরত ঢোক গিলে গলা ভেজাচ্ছিল। মাহাতিম কিছু সময় নীরব থাকার পর আয়না থেকে দৃষ্টি সরিয়ে নিল। মেহনুরের কাঁধ থেকে থুতনি সরিয়ে গলার দিকে এক পলকের জন্য তাকালো। জায়গাটা গোলাকার বৃত্তের মতো লাল হয়ে আছে। ক্ষুদ্র কালো তিলটা কেন্দ্রবিন্দুর বৃত্তের মাঝখানে ঠাঁই নিয়েছে। কাল রাতে ওই তিলটাই কিভাবে যেন আবেশে ডুবিয়ে দিয়েছিল। ওইটুকু সৌন্দর্যের কাছে মুগ্ধ হয়ে একটু বেপরোয়া আচরণ করেছিল মাহাতিম। নিজের অবস্থার উপর বিভ্রান্ত হয়ে ঘুমন্ত মেহনুরের গলায় ঠোঁট বসিয়ে দাঁত চাপিয়েছিল। মাহাতিম সেই দাগটার উপর নিবিষ্ট নয়নে তাকিয়ে রাতে অবস্থাটা চিন্তা করতে থাকলো। কিন্তু সেই চিন্তার প্রহর এমন হয়ে উঠল,
হঠাৎ মেহিনুর অপ্রতিভ আচরণের মতো কেঁপে উঠল। পরপর 3 বার একই জায়গায় স্পর্শ পেয়ে দারুণ উৎকণ্ঠায় জর্জরিত হয়ে কুণ্ঠিত হলো মেহিনুর। মেহিনুরের সংকোচ ভরা অবস্থা দেখে মাহাতিম গলা থেকে মুখ সরিয়ে ফেলল। চটপট করে ওর কাছ থেকে 2 পা পিছিয়ে ফ্লোর থেকে গামছা তুলে নিল। মেহিনুর ততক্ষণে স্বাভাবিক স্থিতিতে ফিরে আসলে দ্রুত রুমের অন্যদিকে চলে যায়। মাহাতিমের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য আলমারির দ্বার খুলে এমনি হাতাপিতা করতে থাকে। মাহাতিম আধভেজা গামছাটা ড্রেসিং টেবিলের উপর রেখে স্ফীত একটা হাসি দিয়ে চলে যায়। রুমের ভেতর থেকে চলে যাওয়ার শব্দ শুনে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ে মেহিনুর। লোকটা যে কথায় কাজে কর্মকাণ্ডে দারুণ লজ্জায় ফেলতে পারে সে সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই এখন। মাহাতিমের আদেশ মতে আজ 11টার দিকে রওনা দিবে সবাই। এখান থেকে বিদায়ের পাট চুকিয়ে মেহিনুরকে সঙ্গে নিয়ে শহরগামী হবে। সকাল থেকেই সেটার জন্য তোড়জোড় শুরু হয়েছে। নীতি থেকে শুরু করে মাহাতি পর্যন্ত লাগেজ গুছিয়ে ফেলেছে। একে একে সব মালপত্র জিপ মাইক্রোতে তুলে নিয়েছে সবাই। হান্নান শেখ অনেক অনুনয় করলেন থাকার জন্য, কিন্তু মাহাতিমের কাছ থেকে আসল ঘটনা শোনার পর তিনি আর বাধা দিলেন না। মেহিনুরের বিদায় বার্তা শুনে খুশিতে গদগদ হয়ে গেছে শেফালি। বাড়ি থেকে আপদ বিদায় করতে পেরে নিজেকে রানীর মতো চিন্তা করছেন। এখন থেকে সুরাইয়াকে অধিক আদরের সিংহাসনে বসিয়ে দেবেন। সকলের কাছেই বানিয়ে দেবেন মেহিনুরের চেয়েও মধ্যমণি। শেফালির এই দুর্ধর্ষ চিন্তার পেছনে কতখানি উগ্র স্বভাব ছিল সেটা কেউ জানত না। এমতাবস্থায় মেহিনুরকে যখন মার্জার মেয়ে তুল্য এবং মাহাতিমের স্ত্রী রূপে আজীবনের জন্য বিদায় জানাচ্ছিলেন, তখন শেফালি শেষবারের মতো মাহাতিমকে আড়ালে ডেকে আনলো। মাহাতিমও বিদায়কালে দ্বিমত ভাব না রেখে শেফালির সাথে একটু দূরে এলো। হান্নান শেখ নিজ দায়িত্বে সবার গাড়িতে ওঠা তদারকি দেখছেন। সবাই ঠিকঠাক মতো উঠছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা সেদিকে তীব্র মনোযোগ নিক্ষেপ করেছেন। এদিকে শেফালির উগ্র ইন্ধনটা বুঝতে পারলেও মাহাতিম কিছু বলল না। শেফালি শুধু একটাই কথা জোর খাটিয়ে বলল, তোমারে আমি একটা কথা বলবার চাই। তুমি সুমাইয়ারে যেভাবে করিয়া কষ্ট দিচ্ছ সেই কথা কিন্তু শ্বশুর মশাইরে জানাই নাই। আজকে যদি রিসোর্টের ওই ঘটনা আব্বার কানে লাগাইয়া দিতাম, তোমার বিয়ে কিন্তু জীবনেও মেহনুরের সাথে হইতো না। তুমি কি করি সুমাইয়ারে বিয়ে করবার লিগা বাধ্য থাকতা। শেফালির আউল ফাউল কথা শুনে মাহাতিম ভ্রু কুচকিয়ে তাকালো। এই মহিলা যে এত বেশি পরিমাণে ফালতু সে সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না, কিন্তু আজকের এই কথা শুনে সেটা পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য হলো মাহাতিম। শেফালির মতো মহিলাকে গলা ধাক্কা দিয়ে বের করা উচিত। এই মহিলার অতীত জানার পরও হান্নান মোল্লা কিভাবে মোল্লা বাড়িতে জায়গা দিয়েছেন সেটা মাহাতিম কিছুতেই বুঝতে পারছে না। শেফালির এমন কথা শোনার পর ডানে তাকালো মাহাতিম। সবাই কি সুন্দর হাসি খুশি উল্লাসে মেহিনুরকে বিদায় জানাচ্ছে সেই দৃশ্যটা এক পলক দেখল। এরপর সেখান থেকে চোখ ঘুরিয়ে শেফালির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। অল্প উচ্চতার মহিলা দেখে মাথা একটু নিচে নামিয়ে নিল। প্যান্টের ডান পকেট থেকে হাত বের করে তর্জনীটা একদম চোখ বরাবর তুলে শক্ত কণ্ঠে বলল, মাহাতিম, আপনি আমাকে চিনেন না, আমার ক্ষমতা সম্পর্কেও জানেন না। আমি যে এক তুড়িতে আপনার তাসের ঘর ভেঙে দিতে পারি সেটা হয়তো কল্পনাও করতে পারবেন না। আপনার মতো বেহায়াজাত মহিলার জন্য প্রত্যেকটা পরিবারে ঝগড়া লেগে থাকে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগে, কেউ কারোর মুখটা পর্যন্ত দেখতে পারে না। আপনি যে শেখ বংশের বড় ছেলের সাথে কোন কাহিনী করেছেন আমি কিন্তু জানি। নিজের ছেলেকে কিভাবে বিদেশ পাঠিয়েছেন সেটারও ক্লিয়ার ডিটেলস আমার ওয়ালেটের লেফট সাইডে ঘুমাচ্ছে। একটা জিনিস শিওর করে দিচ্ছি শেফালি মামি, যেই মাহতিমকে আপনি ভালো ভেবেছিলেন সেই মাহতিম কিন্তু ডেঞ্জারাস মানুষ। ক্ষমতা আমার পকেটে থাকে, যদি পকেট থেকে টেনে আনার ব্যবস্থা করেন তাহলে শুনে রাখেন, আপনার পুরো 14 গোষ্ঠী উদ্ধার করতে আমার টাইম লাগবে না। মাতিম গরম গলায় কথা শুনিয়ে তর্জনী নামিয়ে নিল। শেফালির কাছ থেকে মাথা উঠালো ঠিকই, দৃষ্টি সরালো না সে। শেফালির অবস্থা তখন ভয়ে আতঙ্কে শোচনীয় হয়ে গেছে। মাতিমের পেশা সম্বন্ধে না জেনেছে সেটা কোনোভাবেই রাজনীতির সাথে যুক্ত না। মাহাতিমের পেশা সম্বন্ধে যা জেনেছে সেটা কোনোভাবেই রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু পেশাটার নাম এতটাই কঠিন
ওর উর্বর মস্তিষ্ক মনে রাখতে পারে না। শেফালি বড় একটা ঢোক গিলে নিজের সংযত রেখে জোরপূর্বক হাসি দিল, কিন্তু সেই হাসিতে মাহাতিমের মুখের অবস্থা পরিবর্তন হলো না। শেফালির চোখ ছোট করে সহাস্যে হেসে দিয়ে মাহাতিমের উদ্দেশ্যে বলল, তুমি জানি কিসে কাম করো? মাহাতিমের মেজাজ আগুনের মতো দগদগ করছিল। এই দুমুখো মহিলাকে লাথি মেরে ঝাঁটা দিয়ে বিদায় করা উচিত। এমন মহিলা সমাজের জন্য অভিশাপ, পরিবারের জন্য কলঙ্ক। কিভাবে সেকেন্ডের ভেতর প্রসঙ্গ উল্টে স্বাভাবিক আচরণ করছে। মাহাতিম মুখটা কঠোর করেই গরজ গলায় বলল, আপনার মতো মূর্খ ধূর্ত মহিলা আমার পেশাটা মনে রাখতে পারবে না। আপনার মতো মহিলা শুধু সংসারে আগুন লাগিয়ে নিষ্পাপ সাজতে পারে, দরকার পড়লে নিজের দোষটা সুন্দর করে আরেকজনের ঘাড়ে চাপাতে পারবে। আর আপনাকে একটা জিনিসের জন্য ধন্যবাদ দিতে চাই। মেহনুরের ঘটনা নিয়ে বাড়িতে যদি পিন না লাগাতেন তাহলে হয়তো এত তাড়াতাড়ি বিয়ে করাটা পসিবল ছিল না। তাছাড়া সোয়াইয়ের শাস্তিও নিয়তির উপর ছেড়ে দিলাম, কিন্তু আপনার শাস্তিটা ঠিকই নিশ্চিত করব। অপেক্ষা করুন। মাহাতিমের শেষ কথাটা শুনে শেফালির মুখ থেকে হাসি চলে গেল। এমনভাবে হাসিহীন হলো যেন খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছে। মাহাতিম আর সময় নষ্ট না করে জিপে চড়ে বসে। শেফালিকে কোন বিপদের ইঙ্গিত দিয়ে গেল এখনো ধরতে পারছে না শেফালি। কিন্তু মাহাতিমের কথাগুলো শোনার পর এখন বিদেশ পড়ুয়া ছেলে সজলের জন্য চিন্তা হচ্ছে। মাহাতিম জিপে উঠে বসতেই মেজাজটা আরও চটে গেল। মার্জা কোনোভাবেই মেহনুরকে জিপে যেতে দেবে না। এক টানা দীর্ঘ জার্নি, তার উপর কড়া রোদের মধ্যে মেহনুরের অবস্থা খারাপ হতে পারে। এসব চিন্তা করে মার্জা মেহনুরকে জিপে পাঠাতে নারাজ। এদিকে জিপের স্টিয়ারিং দু হাতে আঁকড়ে রাগে গজগজ করছে মাহাতিম। মাথাটা ডানে ঘুরিয়ে মাইক্রোর দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মার্জাও মাইক্রোর জানালা দিয়ে চোখ রাঙিয়ে পাল্টা দৃষ্টি ছুঁড়ে তাকিয়ে দেখছে। মা ছেলের এমন অন্তর্দৃষ্টি দেখে সবাই নির্বাক হয়ে গেছে। হান্নান মোল্লা এমন উটকো পরিস্থিতি দেখে তাড়াতাড়ি দু দলকে শান্ত করার জন্য মাহাতিমের কাছে যায়। মাহাতিমের কাঁধে হাত রেখে নরম সুরে বললেন, হান্নান শেখের যুক্তি শুনে মাহাতিম কোনো দ্বন্দ্ব সৃষ্টি করল না। চুপচাপ সেটা মেনে নিয়ে হ্যাঁ সূচকে সায় বুঝিয়ে দিল। মাহাতিমের অবস্থা দেখে ড্রাইভিং সিটে বসা সিয়ামের হাসি পেল। পাশে বসা তৌফির কানের কাছে হাসি চেপে ফিসফিস করে বলল, বোধটা চেতে গেছে। সিয়ামের মুখ থেকে চাটগাইয়া ভাষা শুনে হাসি আটকাতে হিমশিম খাচ্ছে তৌফ। উপরের দাঁত দিয়ে খুব কষ্টে নিচের ঠোঁট কামড়ে রেখেছে। হাসির দুটানায় ফেসে গিয়ে দু গাল ফুলিয়ে থেমে ফিসফিস আওয়াজ শুনে ঠিক পেছনের সিটে থাকা মাহাতি ভ্রু কুচকে ফেলল। মোবাইল গেমটা পজ করে মাথা পিছু ঘুরিয়ে মেহনুরের দিকে তাকালো। এরপর সামনে ঘোরাতেই তৎক্ষণাৎ তৌফের উদ্দেশ্যে বিরক্ত কণ্ঠে বলল, তৈফা ভাইয়া, তুমি ফিসফিস করে দুর্গন্ধ ছড়াবে না? মাহাদির কথায় অকপটে হাসি থেমে গেল তৌফের। মাহাদি দুর্গন্ধ দিয়ে কি বোঝালো কেউ সেটা বুঝতে পারেনি। সবার দৃষ্টি এখন মাহাদির দিকে কেন্দ্রীভূত থাকলে মাহাদি গলা খাকারি দিয়ে ভাবসাব ভঙ্গিতে বলল, আমার দিকে তাকাচ্ছ কেন? মাহাদির প্রশ্ন শুনে ফারিন ওর মাথায় চারটি মেরে বলল, তোর কথা মানে কি বলদা? কি বোঝাতে চাচ্ছিস? ফারিনের কথা শুনে মাহাদি মনে মনে আরও বিরক্ত হলো। ওদের মতো গণ্ডমূর্খের দল আর দুটো দেখেনি। মুখটা বিরক্তিতে ডুবিয়ে রেখে অ্যাটিটিউড নিয়ে বলল, তোমরা আসলে এক একটা গাধা। বাদ শব্দের মধ্যে ব কেটে প বসাও, যা বুঝতে পারবে সেটাই তৌফিক ভাইয়া ফুল স্পিডে ফিসফিস করে দিচ্ছে। ফারিন ওর উত্তর শুনে চিন্তা করবে তার আগেই সিয়াম তৌফের দিকে ঝুঁকে এসে কপালে ভাঁজ ফেলে তাকালো। নিচু কণ্ঠে বলে উঠল, শালার বেটা পা দিতে তোষ, একের চামড়া তুলুম এই কাজ করলে। সিয়ামের রাগত চেহারা দেখে তৌফ নিজে রাখবে না গালিগালাজ করবে বুঝে উঠতে পারছে না। মাহাদি যে এমনভাবে ফাঁসিয়ে দেবে সেটা চিন্তার বাইরে ছিল। ওর ঘাটটা ধরে ধরে মটকাতে পারলে ঠিক হতো, কিন্তু এখন মেহনুরের সামনে জোর গলায় কিচ্ছু বলতে পারছে না। শাহনাজের সাথে চুপি চুপি দুটো কথা সারার জন্য ইচ্ছে করে পেছনের সিটে বসেছে সৌভিক। সবাই যখন মেহনুরের সাথে কথা সেরে নিচ্ছিল, শাহনাজ তখন সৌভিকের জানালার কাছে হাত রেখে দিল। দৃষ্টি সামনে রেখে এমন ভান করলো যেন হাতটা আনমনে রেখে দিয়েছে। সৌভিকও অন্যমনস্কের ভঙ্গি ধরে শাহনাজের হাতটার উপর নিজের হাত রেখে দিল।
গাড়ির পেছনের সিটে একা বসা সৌভিক চট করে শাহনাজের হাতটা 5 আঙুলে খামচে ধরল। যতটা তীব্রভাবে ধরলে হাতটা লাল টকটকে হয়ে যায়, সৌভিক ঠিক তেমনভাবেই ধরে থাকলো। সৌভিক সামনের দিকে তাকিয়ে থাকলেও শাহনাজ এখন জানালা দিয়ে সৌভিকের দিকে তাকিয়ে আছে। সৌভিকের গাল ধরে মুখটা নিজের দিকে ফেরাতে ইচ্ছে করছে। সৌভিক যে ইচ্ছে করে শাহনাজের দিকে তাকাচ্ছে না, বুঝে গেছে সে। শাহনাজ সজল চোখে তাকিয়ে থাকতেই শাড়ির আঁচলটা চোখ মোছার জন্য গালে তুলল। অমনি আঁচল দিয়ে মুখের এক পাশ ঢেকে স্বর নামিয়ে বলল, একটা বার তাকাও সৌভিক, সামনে তাকিয়ে থেকো না। তুমি তো আমাকে ভুলে যাবে। সেখানকার আবহাওয়ায় গেলে আর আমাকে মনে করবে না। আমার মতো অজপাড়া গায়ের মেয়েকে নিশ্চয়ই ভুলে যাবে। কথাগুলো বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে বাজলো। মাথার মধ্যে এমনভাবে রিরি করতে লাগলো, সৌভিক তৎক্ষণাৎ শাহনাজের দিকে চকিত দৃষ্টিতে তাকালো। শাহনাজের লাল লাল অশ্রুসিক্ত চোখ দুটো দেখে ঢোক গিলতেও পীড়া হচ্ছে। শাহনাজের হাতটা ছেড়ে দিতেই থমকে গেল শাহনাজ। এদিকে গাড়ি ছাড়ার জন্য কথা উঠে গেছে। সৌভিক তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে কিছু বের করে শাহনাজের ডান হাতটা ধরল। সিয়াম গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে।